নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পুলিশ, তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান। কিন্তু কেন পুলিশের অভিযান, কেন দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ, ডিটেল জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি কারণে দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ? রৌনক, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিলীপ মণ্ডলের বাড়ি, পৈলানের বাড়িতে পুলিশ, তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে এবার পুলিশের অভিযান। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কেন পুলিশের অভিযান, কেন দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক জেতার পর একটি বিজয় মিছিল করেছিলেন এবং তারপরে সেখানে তিনি মঞ্চে কিছু বক্তব্য রেখেছিলেন, যা কিনা সেখানে দেখা গেছে তিনি হুমকি দিচ্ছিলেন, বিতর্কিত বক্তব্য। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির একজন কর্মীর তরফ থেকে গতকালই পুলিশে লিখিত অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করে এবং তারই খোঁজে আজ সকালবেলায় এই যে পৈলানে দিলীপ মণ্ডলের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে পুলিশের তরফ থেকে হানা দেওয়া হয়। এখান থেকে ঠিক 50 মিটার দূরে দিলীপ মণ্ডলের আরও একটি বাড়ি রয়েছে যেখানে তিনি থাকেন এবং অফিস, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার খোঁজেই কিন্তু এই এলাকার বেশ কয়েকটি জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু পুলিশ বাড়িতে এসেছিল, কিন্তু আসার পর দিলীপ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের এই অভিযান, বিতর্কিত মন্তব্য, সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, শুনুন। এখানে জায়গা নেই, সূত্রে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব দাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দিলীপ মণ্ডলের সঙ্গে কি এখনো পর্যন্ত যোগাযোগ করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দিলীপ মণ্ডলের খোঁজ পায়নি পুলিশ। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, আজ 9:15 নাগাদ দিলীপ মণ্ডলের ফোন তিনি সুইচ অফ করে দেয় এবং ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে, সেখানে দেখা গেছে দিলীপ মণ্ডলের সঙ্গে বেশ কয়েকজন ছিল। তাদের মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে ইতিমধ্যে দিলীপ মণ্ডলের অবস্থান জানতে। এবং শুধু তাই নয়, পৈলান এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে দিলীপ মণ্ডলকে খোঁজার জন্য। এবং এখনো পর্যন্ত এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি। সঙ্গে থাকো। তৃণমূল বিধায়কের প্রাসাদ, পেল্লাই বাড়ি, বিধায়কের প্রাসাদে গুহা, দিলীপ মণ্ডলের পেল্লাই বাড়িতে গুহা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। যে বাড়িটা আপনারা দেখছেন, শুধু বাড়িটা দেখুন, একেবারে পেল্লাই বাড়ি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার বাড়িতে বিশাল সুইমিং পুল। বিধায়কের বাড়িতে শুধু সুইমিং পুল নয়, সুইমিং পুলের পাশাপাশি বিশাল পার্ক, বাড়ির বাগানে বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু, আর কি রয়েছে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তুমি রয়েছো সেখানে, এই পেল্লাই বাড়িতে আর কি রয়েছে? দেখো, একেবারে এটা বাড়ির থেকে বলাই বাহুল্য যে কোনো রেসর্টকে হার মানাবে, এটাকে একটা রেসর্ট বলা যেতে পারে। তোমার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। বাড়িতে ঢুকতেই এরকম একটি সুইমিং পুল এবং তারপরেই একটা দীর্ঘ বড় লন থেকে হেঁটে গেলেই দেখা যাবে যে বিভিন্ন জায়গায় বিদেশি পাখি থেকে শুরু করে যে স্ট্যাচু, বাঘ, হরিণ এবং যে বিদেশি স্ট্যাচু, বহু মূল্যবান সেই ধরনের স্ট্যাচু এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, একটি গুহাও করে রাখা হয়েছে এই বাড়ির ভেতরেই। অর্থাৎ যে কোনো আমরা 3 স্টার 5 স্টার যে রেসর্ট দেখতে পাই, সেই রেসর্টকে কিন্তু হার মানাবে তৃণমূল বিধায়কের এই বাগান বাড়ি। এবং এই সুইমিং পুলের পাশে রয়েছে একটি পুকুর, যেখানে কিন্তু ফোয়ারা থেকে শুরু করে যে
লাইট শো, সেই লাইট শোর মতোরও ব্যবস্থা রয়েছে এবং তার পাশেই এরকম একটা প্রাসাদ সমতুল্য বাড়ি। কোনো রকম অ্যামিনিটিসে কিন্তু এই বাড়ি খামতি নেই এবং যদি এটিকে বাড়ি বলা যায় তার থেকেও বড় কথা বলা যায় যে কোনো রিসর্টও এই বাড়ি একেবারে হার মানাবে। কিভাবে এই তৃণমূল বিধায়কের এরকম একটি বাগান বাড়ি এরকম অ্যামিনিটিস সম্পন্ন তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলছে। সঙ্গে থাকো, দিলীপ মণ্ডলের ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি বেশি আমাদের ঘরে দরজা ফরজায় ঢোকাচ্ছিল, জানি পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। সার্চ ওয়ারেন্ট দেখায়নি, ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে দিল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দিলীপ মণ্ডলের ছেলে বলছে দিলীপ মণ্ডলের নামে এই বাড়ি নয়, পারিবারিক বাড়ি। তাহলে কার নামে এই বাড়ি রেজিস্টার? আমরা শুধু তৃণমূলটা করেছি। দেখো, একেবারে দিলীপ মণ্ডলের ছেলে যেটা দাবি করছে এই যে বাগান বাড়ি সেটা তাদের পৈতৃক সম্পত্তি। দিলীপ মণ্ডলের যারা ভাই রয়েছে তাদের নামেই এই বাড়ি রয়েছে এবং সেখানে দিলীপ মণ্ডল তারও নাম যুক্ত রয়েছে। এই বাগান বাড়িকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, কারণ একজন তৃণমূল বিধায়ক তার যে বাড়ি, তুমি দেখতে পারলে ছবিটা, কোনো রকম কিন্তু সুযোগ সুবিধা বলা যেতে পারে যে বিলাসবহুল একটা বাড়ি, কোনো কিছুর খামতি নেই। সুইমিং পুল থেকে শুরু করে এক্সোটিক বার্ড থেকে শুরু করে একেবারে বিলাসবহুল যে বহু মূল্যবান স্ট্যাচু, গুহ থেকে শুরু করে একাধিক জিনিসপত্র এখানে রয়েছে। এবং তার ছেলে যেটা দাবি করছে তাদের পৈতৃক সম্পত্তি, তার কাকা থেকে শুরু করে তার বাবা, প্রত্যেকদের জনের নামেই এই বাড়িটি রয়েছে। পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে আদতে এই বাড়িটি কার বা কার নামে এই বাড়িটা রয়েছে। এবং শুধু এই বাগান বাড়ি নয়, এর পাশেও দিলীপ মণ্ডলের একটি অফিস এবং সেখানেই তিনি থাকেন, এরকম একটি বাড়িও রয়েছে। সেখানেও পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং দিলীপ মণ্ডলের খোঁজ পেতে কিন্তু ইতিমধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এছাড়াও আর কোনো তার সম্পত্তি রয়েছে কিনা, সেখানে গিয়ে তিনি গা ঢাকা দিয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল কিভাবে সন্ত্রাস কায়েম করতে পারেন, সেল থেকে ছাড়বো। আর এটাও বলতে চাই যে ওনার সাথে যারা যারা আছেন এখনো সাথ দিচ্ছেন, সবার উপরেই আইনানুগ ব্যবস্থা হবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যদি সম্ভব হয় এই যে পেল্লাই বাড়ি দর্শকদের সামনে তুলে ধরছি, যদি একটু সম্ভব হয় দেখানো। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল বিধায়কের প্রাসাদ। বিধায়কের প্রাসাদে কি নেই? গুহা আছে, সুইমিং পুল আছে, পার্ক রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি কি আছে জানালে তুমি, যদি সম্ভব হয় আরো একবার ঘুরে দেখাও। দেখো, একেবারে এই প্রাসাদ সমতুল্য যে বাড়ি তোমায় ঘুরে দেখানোর চেষ্টা করছি, যে এখানেই রয়েছে বাড়ির ভেতরে ঢুকতেই এরকম বিদেশি পাখি, ম্যাকাও থেকে শুরু করে কাকাতুয়া, বিভিন্ন ধরনের যে বিদেশি পাখি, সেই বিদেশি পাখি রয়েছে। এবং তারপরেই রয়েছে এই লন থেকে হেঁটে গেলেই বাদিকে একটি পুকুর, যেখানে ফোয়ারা রয়েছে, অর্থাৎ ওয়াটার শো হওয়ার মতো যে ধরনের ব্যবস্থাপনা থাকে এই পুরো ব্যবস্থাপনা এখানে রয়েছে। এবং এখান থেকে যদি আমরা একটু ভেতরের দিকে চলে যাই, হরিণ থেকে শুরু করে বাঘ, বিভিন্ন মূল্যবান যে স্ট্যাচু অর্থাৎ যে মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু একের পর এক সুসজ্জিত আকারে রাখা রয়েছে। কুকুর থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস এই বাগান বাড়ির ভেতরে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ শুধু এই হরিণ এবং বাঘের মূর্তি নয়, তার পাশেই নতুন করে নির্মাণ করা হয়েছে ফোয়ারার, অর্থাৎ যে লন, সুবিশাল লন, সেই লন দেখলে কিন্তু যে কোনো 3 স্টার বা 5 স্টার রিসর্টকেও কার্যত হার মানাবে। একের পর এক ফোয়ারা থেকে শুরু করে যে ধরনের এখানে জিনিসপত্র দেখা যাচ্ছে তা কিন্তু বহু মূল্যবান। অর্থাৎ এই যে মূর্তিগুলো তুমি দেখতে পাচ্ছ, বাঘ থেকে শুরু করে হরিণ এবং কিছু, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফোয়ারা নতুন করে নির্মাণ করা হয়েছে এই ফোয়ারা। এবং এর পাশে কিন্তু আবারও কনস্ট্রাকশন চলছে। অর্থাৎ এই যে বাগান বাড়ি, বিপুল জায়গা জুড়ে এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়িতে কিন্তু আরও বড় করা হচ্ছে। প্রায় 20 থেকে 25 কাঠারও বেশি জমি জুড়ে এই বাড়িটি রয়েছে। এবং এখানে কিন্তু আবারও দেখাচ্ছি তোমাকে যে নতুন করে কনস্ট্রাকশনও করা হচ্ছে। অর্থাৎ সুইমিং পুল, বিলাসবহুল
মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিদেশি পাখি, এবং তার পাশে এই দিলীপ মণ্ডলের যে গাড়ি, সেই গাড়ির সংগ্রহ তোমাকে দেখাবো। নতুন নতুন গাড়ি রয়েছে, নতুন মডেলের যে গাড়ি, প্রত্যেকটি গাড়ি কিন্তু থরে থরে এখানে সাজানো রয়েছে। অর্থাৎ তৃণমূল বিধায়কের এই ধরনের বাগান বাড়ি এবং তার ভেতরে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে একের পর এক এই ধরনের যে অ্যামিনিটিস তা বাড়ির ভেতরে রয়েছে, যা কিন্তু একটা 3 স্টার 5 স্টার রিসর্টকেও হার মানায়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন দেখছে বিরোধীরা। বেশ, যে ছবি আপনারা দেখছেন, দিলীপ মণ্ডল, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়ি, আর সেই বাড়িতেই পৌঁছে যায় পুলিশ। তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান। বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের হুমকি ভিডিও ঘিরে বিতর্ক। কি নেই সেই বাড়িতে? এই প্রাসাদ পেল্লাই বাড়িতে আছে সুইমিং পুল, বিশাল পার্ক, গুহা। তৃণমূল বিধায়কের বাড়িতে রয়েছে গুহা। বিধায়কের বাড়ির বাগানে বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু। একে একে ছবি দেখাবো আপনাদের। চলুন আপনাদের বাড়ির ভেতরে নিয়ে যাই। বাড়ির অন্দরমহলে কি রয়েছে? তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ি। বুদ্ধর মূর্তি, সেই ছবি দেখছেন আপনারা। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ি, একের পর এক স্ট্যাচু, বুদ্ধর মূর্তি রয়েছে সেখানে, সেই ছবি দেখছেন আপনারা। রয়েছে সুইমিং পুল, তৃণমূল বিধায়কের বাড়িতে সুইমিং পুল, সেই ছবি দেখছেন আপনারা। এখানেই শেষ নয়, বিশাল বড় বাগান, বাগানের মধ্যে স্ট্যাচু, বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু, গুহাও রয়েছে। বিধায়কের বাড়িতে বিদেশি পাখি, ম্যাকাও। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পেল্লাই বাড়ি। পৈলানির বাড়ি দেখাচ্ছিলাম কার? তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। আর হাওড়ায় সেখানে আবার তৃণমূল নেতার বাড়িতে সুড়ঙ্গ। একদিকে দিলীপ মণ্ডলের বাড়িতে গুহা, আর হাওড়ায় তৃণমূল বাড়িতে সুড়ঙ্গ রয়েছে তৃণমূল নেতার বাড়িতে। বাইরে থেকে ভাঙাচোরা বাড়ি, আর এই বাড়ির ভিতরেই গোপন কুঠুরি। সুড়ঙ্গ ধরে এগোলে একের পর এক আলিশান ঘর, সেখানে কয়েক কোটি টাকার ফার্নিচার। হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা। ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট জাকুজি। কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে।
গত 7ই মে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের दिखे। में बहुत जुल्म भी हो रहा है और सबसे बड़ा बात इस जब तक एनी टाइम बम चल जा रहा है, ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं, मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रही, तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला, उनसे पूछना होगा क्यों चलाएं, आखिर यहाँ पर चलाने का क्या कारण था। শামীম আহমেদকে গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা। তৃণমূল আমলে হাওড়া শিবপুরের ত্রাস শামীম আহমেদ, প্রতিবাদীকে মার, তোলাবাজি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখা। এবার সেই ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে শিবপুর। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এই ভিডিওটি 2025 সালের। যিনি হুমকি দিচ্ছেন তিনি শামীম আহমেদ, তৃণমূল আমলে হাওড়ার শিবপুরের ত্রাস। এই তৃণমূল নেতার বাড়িতেই মিলেছে সুড়ঙ্গের হদিশ, আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। ঘরগুলি বিলাসবহুল, কোটি টাকার আসবাবে ঠাসা। তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে এলাকায় ভুরি ভুরি অভিযোগ। এই তো ভয় কেউ ওই পাড়াতে ভয়ের মধ্যে সব আছে, ঠিক আছে। और वहाँ का जो माहौल है, गुंडागर्दी का माहौल बना के रखा है शमीम अहमद बड़े। এটা শামীম আহমেদের পার্টি অফিস। অভিযোগ সরকারি জমি দখল করে তৈরি করা। 2025 সালের 8ই নভেম্বর এই পার্টি অফিসের সামনে বসে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন বাঁকড়ার স্কুল শিক্ষক রাঘিব মেহবুব। সেই রাতেই পার্টি অফিসের সামনে শিক্ষককে বেধড়ক মারধর করে শামীমের দলবল। গুরুতর জখম হন প্রতিবাদী স্কুল শিক্ষক। শিবপুর থানায় গিয়ে অভিযোগ জানায় আক্রান্ত শিক্ষকের পরিবার। অভিযোগ, এরপরে শিক্ষকের বাড়ির সামনে দলবল নিয়ে গিয়ে হুমকি দেন শামীম। इसका सजा तेरे को मिलेगा, जरूर मिलेगा। अभी कुछ नहीं मिला है, अभी तो बाकी है। देखो भोजपुरी में कहावत है ना, अभी तो झाकी है, बहुत कुछ बाकी है। याद रखेगा, अभी बहुत कुछ बाकी है, तू इंतजार कर। এত কিছুর পরেও শামীমের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। 6-7 জন মিলে মদ খাচ্ছিল, গালাগালি করছিল। দাদা বললো গালাগালি কেন করছিস তোরা? দাদা আমার একটা স্কুল মাস্টার। ওরা দাদাকে যেভাবে মেরেছে, দড়ি দিয়ে 1.5 ঘন্টা মেরেছে ওনাকে। 30 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। 1 মাস হাওড়া হসপিটালে অ্যাডমিট ছিলেন, আর 2 মাস প্রাইভেটে করলাম। থানায় যখন জানাই, বড়বাবু বলেন कि तुम कौन सा पार्टी करता है, खाली बोलते तो धैर्य रखो, तुम धैर्य रखो साकिब बाबू, हमारे प्रोसेस चलছে। সব সময় দাদাগিরি। দাদা কন্ডিশন দেখুন, এখন তো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। এভাবে মেরেছে, পুরো মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে। 1.5 ঘন্টা মেরেছে পার্টি অফিসে রেখে। পুলিশ সবাই জানে, সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে। তৃণমূল নেতা শামীম আহমেদের এত দাপট কিভাবে? 2011 আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন। মাস মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি। স্থানীয়দের দাবি, 2011 সালে রাজ্যে পালা বদল হতেই শামীমের দিন বদলের শুরু। 2011 সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স।
পুলিশ উইল টেক অ্যাকশন। 2011 পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকে শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেপ্তার হন শামীম। 2021 সালে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। যত দিন গেছে ততই বেড়েছে শামীমের ক্ষমতা, ঔদ্ধত্য, অত্যাচার। ভোটের ফল বেরোনোর পর গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীমের দিকে। 9ই মে শামীমের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। তখনই মেলে বাড়ির ভিতরে সুড়ঙ্গের হদিশ। সেই সুড়ঙ্গের মধ্যে একের পর এক আলিশান ঘর, ঘরগুলির ঠাসা দামি দামি আসবাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে চোর স্লোগান, হাইকোর্ট চত্বরে মমতাকে দেখিয়ে স্লোগান। হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে আইনজীবীদের চোর স্লোগান। আমার সঙ্গে কি হয়েছিল? দেখো, দুটি জনস্বার্থ মামলা হয় আমাদের রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী অশান্তি নিয়ে, এবং প্রথম মামলাটি করে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস, উত্তর পাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং অন্য আরেকটি মামলা মূলত কলকাতার হক মার্কেট ভাঙা বুলডোজার দিয়ে সেগুলিকে অবৈধ নির্মাণ সরানো নিয়ে। দুটি মামলার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, যদিও মামলা লিড করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং মামলায় তিনি সওয়ালও করেন। সওয়াল শেষে তিনি যখন এজলাস থেকে বেরোতে যান, 1 নম্বর আদালত কক্ষের বাইরে হাইকোর্টের করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সাধারণ বিচারপতি, সাধারণ মানুষ এবং একই সঙ্গে আইনজীবীদের একাংশ এবং কলকাতা হাইকোর্টের স্টাফেদের একাংশ তারা সমস্ত স্লোগান দেন, এবং একই সঙ্গে যে আরো বেশ কিছু স্লোগান ওঠে। বাংলাদেশ সংক্রান্ত আরো বেশ কিছু পরিস্থিতি, উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হয়। প্রধান বিচারপতিকে ইতিমধ্যেই অর্থাৎ এজলাস থেকে বেরোনোর সময়টি এই বাইরে থেকে তিনি যখন এই আওয়াজ পাচ্ছেন, তখনই তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে বিষয়টি জানান। প্রধান বিচারপতি সচিবালয়ের আধিকারিকরা ইতিমধ্যেই 1 নম্বর আদালত কক্ষের বাইরে তারা পুলিশকে বিষয়টি দেখতে বলে, কিন্তু পুলিশ যে পরিমাণ ছিল তার থেকে প্রচুর পরিমাণে মানুষ, সেটা বিচারপ্রার্থী, আইনজীবী, হাইকোর্টের স্টাফ সব মিলিয়ে প্রচুর মানুষ, এবং সমস্তরে যেভাবে চোর চোর স্লোগান উঠল তা স্মরণকালে কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এবং একতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নিচে নামেন এবং ডি গেট থেকে তিনি যখন নিজের গাড়িতে উঠতে যান, পুরো রাস্তাটা জুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগানে বিব্রত হয়েছে। এবং শেষমেশ কলকাতা হাইকোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যারা নিরাপত্তা রক্ষী, তারা কোনোভাবে তার গাড়িতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গাড়িতে তুলে দেন এবং সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু আইনজীবীদের একটা বড় অংশের বিক্ষোভ তখনও থামতে চলতে থাকে। তাদের পরিষ্কার বক্তব্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যেভাবে তৃণমূল কংগ্রেস এই কলকাতা হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে, ঐতিহ্যকে শেষ করেছে, শুধু তাই নয়, একাধিক বিচারপতির বাড়ির বাইরে পোস্টার তাদেরকে যেভাবে কলুষিত করেছে, তারই একটা স্বতঃপ্রণোদিত বিস্ফোরণ হচ্ছে আইনজীবীদের মধ্যে। এবং এই বিষয়টাতে এজলাসের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা করছেন এইরকম শব্দ কিন্তু শুনতে হয় আইনজীবীদের একাংশের তরফে। আজ হাইকোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তি মামলায় সওয়াল, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে, ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল,
আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। উনি এসেছিলেন এখানে একটা ইস্যু ক্রিয়েট করার জন্য, একটা আননেসেসারি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। এখন জনরোষ ওনার এগেনস্টে কতটা, সেটা ইলেকশনের রেজাল্টেই রিফ্লেক্টেড হয়েছে। তো উনি এখন চেষ্টা করছেন যেভাবে হোক একটা কোনো রকম ভাবে ভেসে থাকার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। ওনাকে আগে দেখতে হবে ওনার অ্যাডভোকেট লাইসেন্সটা এখনো অবধি যেটা সাসপেন্ডেড ছিল আর কি, সেটাকে রিভাইভ করেছে কিনা। কারণ চিফ মিনিস্টার থাকলে ওনাকে তো লাইসেন্স সাসপেন্ড করতে হয়। তো যদি তা সত্ত্বেও উনি এটা করে থাকেন, তাহলে বার কাউন্সিলে ওনার নামে কমপ্লেন করা উচিত, কারণ ওনার লাইসেন্স তাহলে বাতিল হওয়া উচিত। কারণ সাসপেন্ডেড লাইসেন্সের পরেও যদি কেউ মামলা করে তাহলে ঘোরতর বেআইনি কাজ করেছে। তিলজলার দিকে নজর রাখি। তিলজলায় বেআইনি বহুতলে কড়া প্রশাসন। গতকালের পর আজও ভাঙা হচ্ছে বেআইনি বহুতল। মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে প্রশাসন। যে ছবি আপনারা দেখছেন, গতকালের পর আজও ভাঙা হচ্ছে বাকি অংশ। বেআইনি বহুতলের বাকি অংশ, ছাদ ভাঙা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। আজও এই বেআইনি বহুতল ভাঙতে আনা হয় বুলডোজ, আর্থ মুভার, এবং সেই আর্থ মুভার দিয়ে গতকালও আমরা দেখেছি গতকাল সন্ধে পর্যন্ত ভাঙা হয়। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে বেআইনি বহুতল ভাঙার কাজ। কি পরিস্থিতি, কাজ কতদূর এগিয়েছে জানাবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো গতকালের পর আজকেও কিন্তু ভাঙার কাজ চলছে বিল্ডিং। যেটা দেখা গেল যে 12:28 নাগাদ একটি আর্থ মেশিনকে আনা হলো এবং তার সঙ্গে একটি ম্যানুয়াল টিম তাকে পাঠানো হয়েছে একদম টপ ফ্লোরে, ঠিক যেখানে গতকাল কাজ চলছিল। প্রথমে ওপরের দিকের অংশ ভাঙা হচ্ছে, তারপর নিচের দিকে আর্থ দিয়ে তার কার্নিশ এখনো পর্যন্ত বাড়ছে ঘড়িতে 2:25, কিন্তু এখনো পর্যন্ত আত্মঘাতী কিন্তু কাজ করানো হয়নি। যেটা দেখা যাচ্ছে ম্যানুয়ালি কিন্তু কাজ করা চলছে নিউম্যাটিক হ্যামার দিয়ে, যা উচ্চ একবারে শক্তিশালী একটি যন্ত্র যা বায়ুচালিত এবং কম্প্রেস করে তা কিন্তু যে খনন কাজ, ওপরের দিকে যে ছাদের যে খনন কাজ তা কিন্তু করা হচ্ছে। এবং একই সঙ্গে যে বিষয়টা, যে নিরাপত্তা কিন্তু টান করে রাখা হয়েছে, নিরাপত্তা একেবারে নদীরবিহীন বলা চলে। কারণ কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে, পাশাপাশি কলকাতা পুলিশের একটি টিম রয়েছে এবং এসিডির একটি টিম রয়েছে। যেটা দেখা গেল কিছুক্ষণ আগে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সাধারণ মানুষ ভেতরে আসতে চাইছিলেন এবং তাদেরকে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে তাদেরকে কিন্তু বাইরে করে দেওয়া হলো এবং আরো একটু দূরে ব্যারিকেড করে তৈরি করে দেওয়া হলো এবং যাতে তারা ভেতরের দিকে না আসতে পারে। অর্থাৎ অশান্তি এড়ানোর জন্য একদিকে যেমন নিরাপত্তা চলছে, ঠিক একইভাবে রাজ্য সরকারের যেমনটা নির্দেশ, সেই নির্দেশ বাস্তবায়নের জন্যও তারও কাজ চলছে। এদিকে তিলজলা অগ্নিকাণ্ডে আরো কড়া পদক্ষেপ। সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনে ওসি, দমকলের ওসি গৌতম দাসকে সাসপেন্ড। গাফিলতির অভিযোগে সাসপেন্ড গৌতম দাস। বিভাগীয় তদন্তের নির্দেশ দিল দমকল। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করেই পদক্ষেপ।